সম্পর্কে অবগত নাও থাকো, যাদের কাছে সিলেবাস সেটা কোনো সমস্যা পেয়ে যাবে। আমরা কিভাবে এগোবো সেটা প্রথমে একটু আলোচনা করে নিই। তো তোমরা প্রত্যেকেই লাস্ট প্রাইমারিতে দেখেছিলে কোশ্চেন কিন্তু টাকা আমি বলবো না, ম্যাম আপনার কথা যথেষ্ট। কেটে কেটে যাচ্ছে। আমার কথা কেটে যাচ্ছে, একটু নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা, তো যেটা বলছিলাম আওয়াজও স্লো। যে লাস্ট লাস্ট বার যে পেপের কোশ্চেন তোমরা দেখেছিলে সেখানে বুঝতেই পেরেছো কোশ্চেন কিন্তু কতটা ভেতর থেকে এসছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু প্রথম থেকে সেই রকম মানসিকতা নিয়েই পড়াশোনা করতে হবে যে যে কোনো টপিককে কিন্তু ভীষণ ভালোভাবে অ্যানালিসিস করে পড়তে হবে, তার সাথে কোশ্চেন আনসার আলোচনা তো অবশ্যই প্র্যাকটিস করা দরকার। তো যেটা বলার, আমি অবশ্যই আজকে সিজিপি সংক্রান্ত একটা টপিক তোমাদের সামনে উপস্থাপন করব, চেষ্টা করব তোমাদের বোঝাতে। যাদের সিলেবাস সংক্রান্ত ধারণা নেই বা যারা হয়তো জানো না কি কি সিলেবাস আছে তোমাদের, তো আমরা আগামী দিনে ক্লাস কন্টিনিউ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিলেবাস সবাইকে প্রোভাইড করা হবে এবং সেটা দেখে প্রত্যেকে কিন্তু, আমি শুরুতে একটাই কথা বলি, আগে সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে। এমন প্রচুর ছেলেমেয়ে আছে যারা কিন্তু সিলেবাস সংক্রান্ত ধারণায় স্বচ্ছ থাকে না, কোনটা পড়া হচ্ছে বা কোনটা পড়া হয়নি এই যে বিষয়টা অনেকের মধ্যে এই ডাউটস কিন্তু থেকে যায়। তো সবার প্রথম আমি প্রত্যেককে বলবো, প্রাইমারি টেটের যে সিলেবাস আছে, আমি এটা প্রত্যেক স্টুডেন্টকেই বলি, সিলেবাস সংক্রান্ত ধারণা যেন সবার স্বচ্ছ থাকে। কি পড়ছো, কতটা পড়বে, কতখানি পড়া দরকার একটা টপিক, সেটা বলার জন্য তো অবশ্যই আমি আছি ক্লাসে। কিন্তু তোমার যেন এরকম কোনো ধারণা না থাকে যে এই কোশ্চেনটা কোথা থেকে এসছে আমি বুঝতে পারছি না, আইডেন্টিফাই করতে পারছি না, বা এটা কোন টপিক, এই বিষয়টা যেন কারোর মধ্যে না হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমি চলে যাব আজকের টপিকে। পরবর্তী দিনে যদি তোমাদের সাথে ক্লাস পাই প্রত্যেকের সাথে, অবশ্যই সেক্ষেত্রে আমরা টপিক ওয়াইজ ক্লাসকে ভাগ করে একটা শিডিউল করে তোমরা পেয়ে যাবে, সেই একটা শিডিউল, সেই অনুযায়ী কিন্তু আমরা সিলেবাস ধরে ধরে এগোবো। তো আমি চলে যাব আজকে আমার যে টপিক, আজকে ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেটা হচ্ছে ব্যক্তিত্ব। ঠিক আছে, ব্যক্তিত্ব বিষয়টা আমি আজকে একটু আলোচনা করব। তো আমি আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে জানতে চাইবো যে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি বিষয়টি কি, কার কি ধারণা, যদি কেউ আমায় একটু ব্যক্ত করো। আমি কোনো বইয়ের ভাষা চাইছি না, নিজের মতো করে, নিজের মতো করে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি যদি কেউ ব্যক্ত করতে চাও করতে পারো, বলো। আচ্ছা, আমরা প্রত্যেকেই তো ব্যক্তিত্বের অধিকারী নাকি? আমাদের প্রত্যেকেরই তো একটা নির্দিষ্ট ব্যক্তিত্ব আছে, ব্যক্তিত্বহীন তো আমরা কেউ নই, তাই না? তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই ব্যক্তিত্ব বিষয়টা কি, তুমি তোমার মতো করে বলার চেষ্টা করতেই পারো, দেখি কে কি বলতে পারে। আমি একটু জাস্ট ধারণাটা নিতে চাইছি যে ব্যক্তিত্ব সম্পর্কে তোমার মধ্যে কি কোনো ধারণা আছে। দেখো, এত জড়তা হলে কিন্তু ক্লাসে চলবে না, একদম যেটা মনে আসছে বলতে পারো। একজনের চরিত্র, তার গুণ, তার স্বভাব, এগুলো নিয়েই তো পার্সোনালিটি তৈরি হয়। আচ্ছা আচ্ছা, ঋত্বিকা খুব ভালো বলেছে, একজনের চরিত্র, গুণ, তার অভাব, এগুলো একদম ঋত্বিকা তোমার কথা নিজের মতো বলতে বললাম বলে, তুমি যেটা বললে একদম ঠিক। এখানে ঋত্বিকা প্রথমে একটা বিষয় উল্লেখ করলো যে চরিত্র, ব্যক্তিত্ব পড়তে গিয়ে আমাদের সবার আগে একটা বা মানুষটি, ধরো কোনো মানুষের চরিত্র উন্নত চরিত্রের অধিকারী অথবা তার চরিত্রহীনতা, এই চরিত্রহীন বলো বা সুচরিত্রের অধিকারী, এটা কি ব্যক্তিত্বের সাথে এক হয়? সবটাই জানবো। তবে আমি একটু নিজের মতো করে এবার তোমাদের ব্যাখ্যাটা দিই। খুব হতাশ হলাম কেউ না। যাই হোক, তোমরা চিন্তা করতে পারো। হ্যাঁ, ম্যাম আপনার কথাটা কি কেটে যাচ্ছে না? আমার মানে সবাই কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, বাকিদের কি আবার ভয়েসের প্রবলেম জানাও। কেন কেটে যাচ্ছে আপনার কথা?
আচ্ছা, আমার কথাটা কেটে যাচ্ছে, নেটওয়ার্ক ইস্যু অনেকে। আচ্ছা, একটু লেফট হয়ে জয়েন করো। ম্যাম কিছু শুনতে আচ্ছা অমৃতা, একটু লেফট হয়ে জয়েন করে নাও, একটু লেফট হয়ে জয়েন করো অমৃতা। নেটওয়ার্ক ইস্যু হয় অনেক সময়, কিছু করার নেই, এতে বুঝতে পারলে অনলাইন ক্লাসে একটা অসুবিধা থাকে। আচ্ছা, তো চলে আসলে আমি প্রথমে ব্যক্তিত্বের ধারণায় পার্সোনালিটি কি। আমি তোমাদেরকে নিজের মতো করে জিজ্ঞেস করেছিলাম, এখানে যদি তোমরা পার্সোনালিটির ধারণাটা দেখো, পার্সোনালিটির ধারণা বলতে গেলে আমি সেটা সবার প্রথম উল্লেখ করি যে যে ব্যক্তিত্ব বিষয়টা, ব্যক্তিত্বের যে বিষয়টা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিমূর্ত ধারণা। বিমূর্ত কেন বলছি, এটা কংক্রিট নয়, মূর্ত নয়, এটাকে আমরা বলি একটা বিমূর্ত ধারণা। কারণ একটাই, ব্যক্তিত্ব বিষয়টাকে কিন্তু আমরা কেউ চোখে দেখতে পারি না। এখন যদি আমি কোনো ব্যক্তিকে দেখিয়ে বলি এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভালো বা ইনি সুন্দর ব্যক্তিত্বের অধিকারী, তার ব্যক্তিত্বটাকে কিন্তু আমরা চোখে দেখি না। আমরা যেটা করি সেটা হচ্ছে অনুভব করি, ব্যক্তির আচার আচরণ দেখে, তার ব্যবহার দেখে আমরা বুঝতে পারি যে না, এই ব্যক্তি কিন্তু ভালো ব্যক্তিত্বের অধিকারী। এই কারণে আমরা কিন্তু ব্যক্তিত্বকে বিমূর্ত ধারণা রূপেই জানি। এবার আমরা অনেকেই একটা কথা ব্যবহার করে থাকি যে এর কোনো পার্সোনালিটি নেই, একদম জঘন্য ধরনের মানুষ, এর কোনো পার্সোনালিটি নেই, কি টাইপের একটা মানুষ, এরকম কথা দেখবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো অ্যাকচুয়ালি কি ব্যক্তিত্বহীন মানুষ হয়? বড় একটা প্রশ্ন। ব্যক্তিত্বহীন মানুষ কি হওয়া সম্ভব? তো এক্ষেত্রে আমরা যে উত্তরটা দিতে পারি সেটা হচ্ছে, আসলে কিন্তু ব্যক্তিত্বহীন মানুষ হয় না। যে মানুষটি যে রকম সেটি তার ব্যক্তিত্ব। এটা কিন্তু আমাদের সবার প্রথম মনে রাখতে হবে যে আমরা কিন্তু কখনোই বলতে পারবো না যে ব্যক্তিত্ব নেই বা ব্যক্তিত্বহীন কোনো ব্যক্তি বর্তমান, এটা কিন্তু কখনো পসিবল নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে ব্যক্তিত্বহীন ব্যক্তি হয় না। তো যে কোনো মানুষ তার যে আচার আচরণ, তার যে ধরন, সব থেকে বড় কথা হচ্ছে ব্যক্তির যে নিজস্বতা, ব্যক্তির যে নিজস্ব সত্তা, সেটাই তার ব্যক্তিত্ব। তাহলে ব্যক্তিত্বহীন ব্যক্তি কিন্তু কখনোই হবে না যে ব্যক্তি যে ধরনের নিজস্বতা বা নিজস্ব সত্তার অধিকারী, সেটাই কিন্তু তার ব্যক্তিত্ব। তো এই অর্থে বলতে গেলে আমরা কিন্তু বলবো যে প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিত্ব আছে। এবার জেনারেলি ব্যক্তিত্ব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দেখবে আমরা মানুষের ব্যক্তিত্ব বিচার করি তার চেহারা, তার চালচলন, সে কিরকম ভাবে কথা বলে, তার আচার আচরণ কিরকম, সে কি ধরনের পোশাক পরিচ্ছদ পরছে, এগুলো দেখে বাইরে থেকে কিন্তু আমরা একটা মানুষের ব্যক্তিত্বকে বিচার করার চেষ্টা করি। আমরা যে কোনো মানুষের, আমিও একটু আগে তোমাদের বলছিলাম যে আচার ব্যবহার, একটা মানুষ কিরকম ব্যবহার আচার করছে আমার সাথে, তার উপর বেস করে কিন্তু আমি একটা ডিসিশন দিয়ে দিই যে এই ব্যক্তি সুব্যক্তিত্বের অধিকারী অথবা এই ব্যক্তি চরিত্রহীন। আদৌ যে কি কোনো ব্যক্তির চেহারা, চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ এগুলো দেখে ব্যক্তিত্বকে নির্ধারণ করা যায়? তা কিন্তু যায় না। অ্যাকচুয়ালি আমরা এই যে বাইরে থেকে ব্যক্তির যে চালচলন, কথাবার্তা, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ এগুলোকে দেখি, এটা কিন্তু প্রকৃতপক্ষে ব্যক্তিত্বের প্রকাশ ঘটায় না। তাহলে আমরা কি দেখে ব্যক্তিত্বকে চিনতে পারবো বা কি দেখে একটা মানুষের ব্যক্তিত্বকে বুঝতে পারবো? এবার আসবো আমরা সেই আলোচনায়। তাহলে আমাদের মনে রাখতে হবে ব্যক্তির যে বাহ্যিক বৈশিষ্ট্য, তার চেহারা, চালচলন, কথাবার্তা, তার পোশাক আশাকের ধরন, তার আচার ব্যবহার, এগুলো কিন্তু আমরা সেই ব্যক্তি বিশেষের পরিচয় হিসেবে তাকে পর্যবেক্ষণ করি। এছাড়া আমরা যদি বলি ব্যক্তির ব্যক্তিত্ব কি এর দ্বারা প্রতিষ্ঠিত হয়, কখনো না। তাহলে কি দেখে আমি বুঝবো যে কোন ব্যক্তি সুব্যক্তিত্বের অধিকারী বা কোন ব্যক্তির ব্যক্তিত্ব ভালো নয়? তাহলে চলো এবার আসি আমরা এই আলোচনায়। তো দেখো, ব্যক্তিত্বকে আমরা যে শব্দ দ্বারা ব্যক্ত করি সেটা হচ্ছে পার্সোনালিটি। ঠিক আছে, পার্সোনালিটি আমরা সকলেই জানি, এটা এসেছে লাতিন শব্দ পার্সোনা থেকে, যার অর্থ হচ্ছে মুখোশ। তাহলে পার্সোনালিটি শব্দটা যেটা আমরা ব্যক্তিত্বকে বোঝাতে ব্যবহার করি, এটার উদ্ভব হচ্ছে লাতিন শব্দ পার্সোনা থেকে, এবং এর দ্বারা আমরা বেসিক্যালি যেটাকে বোঝাই বাংলা অর্থে মুখোশকে বোঝাই। যদি আমরা লৌকিক অর্থে ব্যক্তিত্বকে ব্যক্ত করতে যাই, আমরা এখানে একাধিকভাবে ব্যক্তিত্বকে ব্যাখ্যা করব। আমরা এইমাত্র জেনে এলাম যে বাহ্যিক দিক থেকে ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখি সেটা আদতে ব্যক্তিত্ব নয়, সেটা আসলে ব্যক্তির বৈশিষ্ট্য, তিনি যেভাবে চলেন।
যেভাবে তিনি 5 জনের সাথে মেশেন, তাহলে সেটা কিন্তু তার ব্যক্তিত্ব নয়। তাহলে ব্যক্তিত্ব কাকে বলছি? যদি আমরা লৌকিক অর্থে যাই, মানে লোক মুখে প্রচলিত অর্থে যদি যাই, তাহলে সেখানে ব্যক্তিত্বকে কিভাবে ব্যক্ত করা হয়েছে দেখো। যদি আমরা লৌকিক অর্থে বা লোকমুখে প্রচলিত অর্থে যাই, সেখানে বলা হচ্ছে ব্যক্তিত্ব হচ্ছে সেই বৈশিষ্ট্য যার জন্য একই বুদ্ধি ও জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করছে একই অবস্থায়। অর্থাৎ লৌকিক অর্থে বা 5 জন লোক মনে করছেন, 5 জন লোক মানে আমি এখানে বলতে চাইছি সমাজের প্রত্যেকটা মানুষের যদি আমরা মতামত নিই, সেখানে বেশিরভাগ লোক ব্যক্তিত্বকে যেভাবে ব্যক্ত করছেন, তারা বলছেন ব্যক্তিত্ব হচ্ছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দানের ক্ষমতা। কোন ক্ষেত্রে? না একই পরিস্থিতিতে একই বুদ্ধি এবং জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও দেখবে এক একজন এক এক রকম প্রতিক্রিয়া করে। এটাই হচ্ছে তার ব্যক্তিত্ব। আমি একটা সিম্পল এক্সাম্পল দেবো, আমি বাস্তব ভিত্তিক উদাহরণে বিশ্বাসী, আমি তোমাদের বাস্তব ভিত্তিক উদাহরণই দেবো। দেখবে আমরা জীবনে নানান সময় নানান সমস্যা করতেই পারি, তাই না? আমরা কিন্তু প্রত্যেক দিনকার জীবনে হঠাৎ করে উদ্ভূত কোনো একটা সমস্যার মুখোমুখি হতেই পারি, এবং এই সমস্যার মুখোমুখি যখন আমরা হই, তুমি যদি বলো একই বয়সের দুজন ব্যক্তি একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে, অথচ সেই দুজন ব্যক্তির প্রতিক্রিয়া ভিন্ন ধরনের। কেউ দেখবে সমস্যাটাকে ভীষণ ম্যাচিউরিটির সাথে হ্যান্ডেল করছে, আবার কেউ আছে দেখবে সমস্যার পড়া মাত্রই কি করবে দিশা করতে পারছে না, মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি উল্টোপাল্টা আচরণ করছেন, সঠিকভাবে সমাধান খুঁজতে পারছেন না। অর্থাৎ এই যে প্রতিক্রিয়া দান, আমি কিন্তু এখানে দুজন ব্যক্তির কথা বললাম যারা হয়তো জীবনে একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, অথচ তাদের দুজনের প্রতিক্রিয়ার ক্ষমতাই ভিন্ন, দুজন দুরকম ভাবে সমস্যাটাকে হ্যান্ডেল করছে। এই যে সমস্যার ক্ষেত্রে বা সমস্যা সমাধানের প্রতিক্রিয়া করার ক্ষেত্রে মানুষের যে ভিন্নতা, এই প্রতিক্রিয়া দানের ভিন্নতাকেই কিন্তু লৌকিক অর্থে আমরা ব্যক্তিত্ব বলে মনে করছি। অর্থাৎ ভিন্ন ব্যক্তি একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া করছে, এটাই হচ্ছে ওই প্রত্যেক ব্যক্তির নিজস্ব নিজস্ব ব্যক্তিত্ব। এটা গেল লৌকিক অর্থে। দার্শনিকরা কি বলছেন? যদি আমরা দার্শনিকদের মতামত নিতে যাই, দার্শনিকরা বলছেন ব্যক্তিত্ব কিন্তু ব্যক্তির বিভিন্ন আচরণ ও ক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট ক্ষেত্র, যেটা আমিও মনে করি একদম অ্যাপ্রোপ্রিয়েট। দার্শনিকরা অ্যাকচুয়ালি বলছে ব্যক্তিত্বের প্রকৃত অর্থে কোনো সংজ্ঞা ওভাবে দেওয়া সম্ভব নয়, কারণ কোনো ব্যক্তি কখনোই নিজেকে সম্পূর্ণরূপে সবার সামনে মেলে ধরে না। তুমি নিজের মনকে প্রশ্ন করে যদি দেখো, তুমি কিন্তু কখনো নিজেকে সবার সামনে সম্পূর্ণরূপে মেলে ধরবে না। আমাদের প্রত্যেকের মধ্যেই এমন কিছু দিক আছে যেগুলো একান্তই আমাদের ব্যক্তিগত, আমরা কিন্তু কারোর সামনে নিজের সেই দিকটাকে উন্মোচন করি না, খুলে দিই না বা ব্যক্ত করি না। দার্শনিকদের দেওয়া এই সংজ্ঞা অনুযায়ী আমরা কিন্তু এটা বলতে পারি যে দার্শনিকগণ বলছেন ব্যক্তিত্বকে আসলে ব্যাখ্যা করা ওভাবে সম্ভব নয়, কারণ কোনো ব্যক্তি তাকে তার যে নিজস্বতাকে সেটা সম্পূর্ণরূপে কখনোই নিজের আচরণ ও ক্রিয়ার মাধ্যমে প্রকাশ করে না। এবং তুমি যদি এটা নিজেকে প্রশ্ন করো যে তুমি কি সবার সামনে নিজস্বতাকে সম্পূর্ণভাবে নিয়ে আসো, তোমার প্রশ্নের উত্তর হবে না। আমি যদি আমাকে প্রশ্ন করি, আমিও কিন্তু সকলের সামনে একদম নিজের সম্পূর্ণতাকে মেলে ধরি না। আমাদের সকলের নিজস্ব ব্যক্তিগত কিছু জায়গা আছে যেটা আমরা সকলের অন্তরালে রেখে দিই। তাহলে দার্শনিকরা কিন্তু ওই আচরণ বা প্রতিক্রিয়া এই বিষয়টাকে ব্যক্তিত্ব বলছেন না। দার্শনিকরা অ্যাকচুয়ালি বলছেন ব্যক্তিত্বকে ওভাবে ব্যাখ্যা করা যায় না, ব্যক্ত করা যায় না, কারণ কোনো ব্যক্তি নিজের সম্পূর্ণ সবার সঙ্গে আনেই না। কিছু না কিছু অংশ ব্যক্তির নিজস্বতা, কিছু না কিছু অংশ ব্যক্তির, সেটা কিন্তু সে সবার অন্তরালে রেখে দেয়, সবার সামনে প্রকাশ করে না। তো দার্শনিকরা কিন্তু যথাযথভাবে ব্যক্তিত্বের সংজ্ঞা দিতে পারেনি। এবার আমি আসবো, আমরা মনোবিজ্ঞান পড়ছি, মনোবিজ্ঞানীরা কি বলছেন দেখো ব্যক্তিত্ব সম্পর্কে।
আমরা লৌকিক অর্থ দেখলাম, আমরা দার্শনিক অর্থ দেখলাম, আমরা যদি এবার মনোবিজ্ঞানীদের মতে আসি তাহলে বলতে পারি স্বতন্ত্র ছাড়াও ব্যক্তি তার চিন্তা, প্রবণতা, গুণ, আগ্রহ, জীবনাদর্শ নিয়ে একটা জটিল সংগঠন। দেখো এখানে এই কথাটা আমাদের বুঝতে হবে, ব্যক্তি মানেই হচ্ছে স্বতন্ত্র। স্বতন্ত্র মানে প্রত্যেক মানুষ প্রত্যেকের থেকে আলাদা। তুমি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ, অপরজন আরেকটা আলাদা মানুষ, অর্থাৎ আমরা প্রত্যেকে স্বতন্ত্র এবং আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু অসাধারণত্ব আছে। আমরা বলি না যে কোনো গুণ নেই, অ্যাকচুয়ালি গুণহীন মানুষ হয় না, এটা মনে রাখতে হবে। সাইকোলজি বলে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো বিশেষত্ব, বিশেষ দিক কিন্তু থাকেই, হয়তো আমরা সকলেরটা বুঝতে পারি না বা পরিস্থিতি যথাযথ না হওয়ার দরুন হয়তো কোনো মানুষের বিশেষত্ব সামনে আসে না বা বহিঃপ্রকাশ ঘটে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো অসাধারণত্ব থাকে। স্বতন্ত্রতা তো অবশ্যই থাকে। স্বতন্ত্রতা এবং অসাধারণত্ব ছাড়াও প্রত্যেকটা মানুষের চিন্তা, প্রবণতা মানে হচ্ছে ঝোঁক, আমি যেটাকে বলি ঝোঁক, প্রবণতা হচ্ছে তোমার যেদিকে ঝোঁক, তোমার যেদিকে ভালো লাগা, তোমার মধ্যেকার গুণ, আগ্রহ, জীবনাদর্শ মানে তুমি জীবনকে যেভাবে দেখো, এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমার মধ্যে আছে। তো ব্যক্তির ব্যক্তিত্বের মূলে কি আছে? ব্যক্তির সাথে পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং জাগতিক ও সামাজিক পরিবেশের সাথে ব্যক্তির উপযোজন। এবার এখানে একটা কথাকে বুঝতে হবে, উপযোজন বিষয়টা কি আমি আসছি। মনোবিজ্ঞানীগণ বলছেন আমাদের ব্যক্তিত্বের মূলে আছে আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া। এটা কিন্তু আমাদের অবশ্যই 100% মেনে নিতে হবে। তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে নিজস্বতা, সেখানে কিন্তু পরিবেশের অনেক অংশে হাত আছে। তুমি যে পরিবেশে বেড়ে উঠছো সেই পরিবেশ কিন্তু তোমার ব্যক্তিত্ব গঠনে একটা বিরাট প্রভাব বিস্তার করে, সেটা তোমার পারিবারিক পরিবেশ হোক, তোমার সামাজিক পরিবেশ হোক, ঠিক আছে? তুমি তোমার পারিবারিক পরিবেশ হোক, সামাজিক পরিবেশ হোক, সেখানে যেভাবে প্রতিক্রিয়া করছো, যেভাবে মানিয়ে নিচ্ছ, এই প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু তোমার ব্যক্তিত্বকে বা তোমার নিজস্বতাকে তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এখানে আমরা নতুন একটা টার্ম পেলাম, যেটা হচ্ছে উপযোজন। আমরা অভিযোজন শুনেছি, আমরা প্রত্যেকে অভিযোজন জানি, অভিযোজন হচ্ছে মানিয়ে নেওয়া। আচ্ছা উপযোজন কি, কে বলতে পারবে আমায় দেখি? কাকে বলবো উপযোজন, কেউ বলতে পারবে? যে কোনো পরিবেশে মানিয়ে নিয়ে অ্যাডাপ্টেশন যেটা, সেটাকে অভিযোজন বলে। যে কোনো ওটা হচ্ছে অভিযোজন ঋত্বিকা, আমি বলেছি উপযোজন। উপযোজন বিষয়টা কি বল? যেটা লাগবে মানে অভিযোজনের জন্য এরকম একটা কিছু বলেছিলেন। ভেরি গুড। উপযোজন হচ্ছে, মনে রাখবে অভিযোজনের পর আসে উপযোজন, ঠিক আছে? উপযোজন কি আমি একদম পাতি বাংলায় বলে দিই, কোনো বইয়ের ভাষা না, একদম সিম্পলি মনে রাখবে যে কোনো পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য আমরা নিজেদের মধ্যে যে ধরনের পরিবর্তন নিয়ে আসি সেটাই হচ্ছে উপযোজন, ঠিক আছে? যে কোনো পরিবেশে অভিযোজিত হতে পারে মানুষ, এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি, আমরা জন্মসূত্রে এটা নিয়ে জন্মাই যে আমরা যে কোনো প্রতিকূল অনুকূল পরিবেশে মানিয়ে নিই। তবে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমার মধ্যে বেশ কিছু পরিবর্তন আমাকে নিয়ে আসতে হয়। এই যে পরিবর্তন আমার মধ্যে আমি নিয়ে আসি সেটাই হচ্ছে উপযোজন। একটা ছেলে বা একটা মেয়ে আজকে ছোটবেলা থেকে গ্রামাঞ্চলে মানুষ হয়েছে, হঠাৎ করে সে চাকরি সূত্রে বা পড়াশোনা করার সূত্রে শহরাঞ্চলে আসলো। শহরাঞ্চলে আসলে তাকে অবশ্যই শহরের পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে, কারণ গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশে আকাশ পাতাল তফাৎ, তাই না? তাকে শহরের পরিবেশে মানিয়ে নিতে হবে এবং শহরের পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তার মধ্যে যে সকল পরিবর্তনগুলো সে নিয়ে আসবে সেটাই হচ্ছে তার উপযোজন। তাহলে উপযোজন হচ্ছে সঠিকভাবে অভিযোজিত হওয়ার জন্য আমি নিজের মধ্যে যে যে পরিবর্তন নিয়ে আসি সেটাই হচ্ছে আমার উপযোজন। তাহলে আমরা দেখতে পেলাম একটা মানুষ কিরকম জামা কাপড় পরছে, কিরকম আচরণ করছে, কিরকম ভাবে সে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, বা ধরো সেই মানুষটার কথাবার্তা কিরকম, এটাই কিন্তু তার ব্যক্তিত্বকে বোঝায় না। এগুলো জাস্ট সেই ব্যক্তির বৈশিষ্ট্যকে নির্দেশ করে যে সেই মানুষটা কিরকম আচরণ করতে পারে, সে কিরকম নিজেকে মেনটেন করে, এই বিষয়গুলো সেটা নির্দেশ করে। আমি কিন্তু বাহ্যিক ভাবে কোনো ব্যক্তির জামা কাপড় পরা, আচার আচরণের আদব কায়দা, কথাবার্তার ধরন দেখে ব্যক্তিত্ব বিচার করতে পারি না।
তাহলে ব্যক্তিত্বকে আমরা কি করে বিচার করবো? মনে রাখতে হবে ব্যক্তিত্ব হচ্ছে ব্যক্তির নিজস্বতা, যেখানে আমরা বিভিন্ন ভাবে এই নিজস্বতা ব্যাখ্যা পেয়ে থাকি। কি কি ভাবে? লোক মুখে আমরা জানতে পারি ব্যক্তিত্ব হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যক্তির যে প্রতিক্রিয়া। আমরা প্রত্যেকেই স্বতন্ত্র, একে অপরের থেকে আলাদা, এবং আমাদের প্রতিক্রিয়া দানের ক্ষমতাও আলাদা। প্রতিক্রিয়া দান আমরা ভিন্ন ভিন্ন ভাবে করি। এই যে ভিন্ন পরিবেশে একই ব্যক্তি, এক একজন ব্যক্তি এক এক রকম প্রতিক্রিয়া করছে, বা একই পরিবেশে ভিন্ন ব্যক্তি এক এক রকম প্রতিক্রিয়া করছে, এটাই হচ্ছে লৌকিক অর্থে আমরা বলছি তার ব্যক্তিত্ব। যে ব্যক্তি যেরকম প্রতিক্রিয়া করছে সেটাই তার ব্যক্তিত্ব। দার্শনিকগণ বলছেন আসলে ব্যক্তিত্বকে ব্যাখ্যা করা সম্ভব নয়, কারণ কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে নিজেকে কখনো প্রকাশ করে না। যে কোনো ব্যক্তি তার নিজস্বতাকে সম্পূর্ণভাবে কারোর সামনে প্রকাশ করে না, সে কিছুটা অংশ হলেও নিজের মধ্যে রেখে দেয়, যেটা সকলের অন্তরালে থেকে যায়, যেটা সে প্রকাশ করে না। তাই দার্শনিকরা বলছেন ব্যক্তিত্বকে কিন্তু ওভাবে ব্যক্ত করা সম্ভব নয়, কারণ ব্যক্তি কখনোই নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করে না। আবার মনোবিজ্ঞানীরা কি বলছেন? মনোবিজ্ঞানীরা বলছেন যে তুমি যে পরিবেশে বড় হচ্ছ, তুমি যে পরিবেশে ক্রিয়া প্রতিক্রিয়া করছো, সেই পরিবেশ তোমার মধ্যে যে চিন্তা, প্রবণতা, গুণ, আগ্রহ, জীবনাদর্শ এগুলো তৈরি করছে, সেটাই তোমার ব্যক্তিত্ব। ঠিক আছে? এবং এই ব্যক্তিত্বর যে সংগঠন, এর জন্যই কিন্তু তুমি অভিযোজিত হতে পারো, এবং অভিযোজনের জন্য যে প্রয়োজনীয় তোমার মধ্যে পরিবর্তন, সেগুলো সাধন করতে পারো নিজের মধ্যে। এই হচ্ছে ব্যক্তিত্ব সম্পর্কিত ধারণা। এবার বলো, এই ব্যক্তিত্ব সংক্রান্ত ধারণায় কারো অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করবে। এইখানটা খুব বুঝতে কারোর যদি অসুবিধা না থাকে হ্যান্ড রাইজ করবে বা একটু রেসপন্স করবে, যাতে আমি বুঝতে পারি, যাতে আমি বুঝতে পারি। আচ্ছা, এবার আসি, আমরা ক্লাসের শুরুতে একটা জায়গায় আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিত্ব কি, সেখানে ঋত্বিকা আমার একটা বলেছিল চরিত্র, তাই না? ঋত্বিকা একটা আনসার করেছিল যে মানুষের যে চরিত্র, সেটা দেখে আমরা বুঝতে পারি ব্যক্তিত্ব কি। এখানে এটাই এবার আমরা জানবো, আমরা চরিত্র কথাটা ভীষণভাবে উল্লেখ করি যে কোনো মানুষের সাথে, যে কোনো ব্যক্তির সাথে তার চরিত্র কথাটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত করি। এখানে আমাদের জানার বিষয় হচ্ছে আসলে এই ব্যক্তিত্ব আর চরিত্র এই দুটো কি একই নাকি আলাদা? ব্যক্তিত্ব আর চরিত্র দুটো বিষয় কি একই নাকি আলাদা, এটা আমাদের জানতে হবে এবার। তো দেখো, আমরা জেনারেলি ঠিক যেমন ঋত্বিকা বললো আমাকে যে ম্যাম চরিত্র যেটাকে আমরা ব্যক্তিত্ব বলতে পারি, আচার আচরণও আরো অনেক কিছু বলেছিল, ঋত্বিকার মতোই আমরা কিন্তু অনেকেই চরিত্র বিষয়টাকে ব্যক্তিত্ব রূপে বিবেচনা করে থাকি। ঠিক আছে? আমরা যারা সাধারণ মানুষ তারা ব্যক্তির ব্যক্তিত্ব রূপে অনেকেই চরিত্রকে ব্যক্তিত্বের পরিচয়ও বলতে পারি, বা চরিত্রটাই আসলে ব্যক্তির ব্যক্তিত্ব, এটা কিন্তু আমরা বলতে পারি। তবে মনে রাখতে হবে ব্যক্তিত্ব আর চরিত্র দুটো কিন্তু এক বিষয় নয় বা সমার্থক নয়। কেন সমার্থক নয়? মনে রাখবে ব্যক্তিত্ব কিন্তু চরিত্র অপেক্ষা ব্যাপকতর। কেন বলছি? জাস্ট আমি এখানে কটা জায়গা উল্লেখ করছি, যে জায়গাটুকু বুঝতে হবে। ব্যক্তিত্ব বলতে আমরা বলছি একটা ব্যক্তির নিজস্বতা, সেই নিজস্বতাটা সব দিক থেকে, একটা ব্যক্তির সব দিক থেকে তার যে নিজস্বতা, সেটা ধরো ব্যক্তির নৈতিক দিক থেকে হতে পারে, সামাজিক দিক থেকে হতে পারে, বৌদ্ধিক দিক থেকে হতে পারে, প্রাক্ষণিক দিক থেকে হতে পারে, সাংস্কৃতিক দিক থেকে হতে পারে। একটা ব্যক্তি যত ক্ষেত্রে পার্টিসিপেট করে তার জীবনে, সেই প্রত্যেকটা দিকে তার যে নিজস্বতা, সেটাকে আমরা ব্যক্তিত্ব বলি। তাহলে চরিত্র কাকে বলি? মনে রাখবে যখন ব্যক্তির ব্যক্তিত্বে নৈতিকতার ক্ষেত্রটা আসে, তখন কিন্তু সেটা চরিত্রের মধ্যে পড়ে। কেউ বুঝতে পারলো না স্বাভাবিকভাবে, ম্যাম এখানে আবার কি বলতে চাইছে, নৈতিকতার বিষয়টা কি? ব্যক্তিত্বের যখন নৈতিক মূল্য নির্ধারণ করা হয়, সেটা হয় চরিত্র। ঠিক আছে? কিরকম ভাবে দেখো, আমরা ব্যক্তিত্ব বলতে তো ব্যক্তির সব দিকটাকে বুঝছি, সর্বস্বতাকে বুঝছি, নিজস্বতাকে বুঝছি, সেখানে নৈতিক মূল্য কিভাবে আরোপিত করছি। নৈতিকতা বলতে বেসিক্যালি আমরা বোঝাই
কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই ক্ষেত্রটাকে। ঠিক আছে? তো একটা ব্যক্তির চরিত্রের সর্বস্বতার মধ্যে যে ক্ষেত্রগুলোতে আমরা ঠিক ভুল বিচার করতে পারি, যে ক্ষেত্রগুলোতে আমরা ঠিক ভুল বিচার করতে পারি, সেটাই হচ্ছে ব্যক্তির চরিত্র। ঠিক আছে? যেমন ধরো, আমি যদি কোনো ব্যক্তির সাংস্কৃতিক দিক বিচার করি, একটা ব্যক্তির যদি সাংস্কৃতিক দিক বিচার করি, দেখা যাচ্ছে ব্যক্তিটা সংস্কৃতি মানে ভীষণ রকম সংস্কৃতি মনস্ক। ঠিক আছে? সংস্কৃতিতে অংশগ্রহণ করে, তার যে সংস্কৃতি সেটাতে পার্টিসিপেট করে, সংস্কৃতির ধারক বাহক, সংস্কৃতি নিয়ে চলছে, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে বলছে ভীষণ ভাবে সংস্কৃতি দ্বারা থেকে উদ্বুদ্ধ, মেনে চলেন। এমন অনেক মানুষ আছে যারা কিন্তু প্রত্যক্ষভাবে সাংস্কৃতিক ক্রিয়াকর্মের সাথে যুক্ত নয়। যেমন আমি যদি নিজের কথা বলি, আমি কোন সাংস্কৃতিক আচার আচরণ বা কর্মকাণ্ডের সাথে যুক্ত নই প্রত্যক্ষভাবে। তা বলে কি আমি আমার সংস্কৃতিকে মানি না? অবশ্যই মানি, যুক্ত নই। তাহলে এখানে আমাকে কি বলবে তুমি যে অপসংস্কৃতির শিকার হচ্ছে, এর নৈতিক দিক ঠিক নয়, এর সাংস্কৃতিক নৈতিকতা নেই, বলতে পারবে না। তাহলে এটা কিন্তু আমার চরিত্রের মধ্যে পড়ছে না। কারণ আমার সাংস্কৃতিগত ক্ষেত্রতে তুমি কিন্তু ঠিক ভুল অর্পণ করতে পারছো না, ঠিক ভুলের দিকটা বিষয়টা অর্পণ করতে পারছো না। মানে আমি প্রত্যক্ষভাবে কোনো সাংস্কৃতিক কাজকর্মে নিজেকে যুক্ত করি না, আমি প্রত্যক্ষভাবে সংস্কৃতিকে বহন করে নিয়ে চলি না নিজের সাথে সবসময়, যে একদম ডিরেক্ট বলবো যে আমি এই, আমি সেই, আমার সংস্কৃতি এই, এরকম ভাবে আমি নিজের সংস্কৃতির প্রচার প্রসার ঘটাই না। অবশ্যই আমি যেখানে যাই আমার সাথে আমার সংস্কৃতি যায়, বাট আমি প্রত্যক্ষভাবে সেটা প্রচার বা প্রসার ঘটাই না। তার মানে কি আমি সংস্কৃতি নিরপেক্ষ? তা কখনো নয়। তাহলে তোমার সংস্কৃতিগত দিকটাকে কিন্তু আমরা ঠিক ভুল দিয়ে বিচার করতে পারি না। সুতরাং এটা আমার চরিত্রের মধ্যে পড়ে না, এটা আমার ব্যক্তিত্বের মধ্যে পড়ে। আমি আমার সংস্কৃতিকে কিভাবে বহন করে নিয়ে চলেছি সেটা কিন্তু আমার ব্যক্তিত্ব। সরি। এবার যদি তোমাকে বলা হয় ডিসিশন, কোনো একটা ডিসিশন মেকিং করার ক্ষেত্রে, তুমি ধরো কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তুমি কোনো মানুষের পক্ষপাতিত্ব করছো, বা তুমি কাউকে বিশেষ ফেসিলিটি দিচ্ছ, বা তুমি তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন একটা ভুল দিককে বেছে নিচ্ছ নিজের স্বার্থ সিদ্ধির জন্য, অর্থাৎ এখানে কিন্তু তোমার নৈতিকতা আমি বলতে পারি, কারণ তুমি সঠিক পথে যাচ্ছ না। তুমি কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভুল পথটাকে বেছে নিচ্ছ, বা তুমি কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির কথা চিন্তা করে নৈতিকতাকে বিসর্জন দিচ্ছ। তাহলে এটা কিন্তু তোমার চরিত্রের একটা বিশেষ দিক, যে তুমি কিন্তু সঠিক পথে হাঁটো না। তাহলে যখন আমরা নৈতিকতার দিকটাকে আমার বৈশিষ্ট্যের মধ্যে থেকে বাদ দিয়ে দিই, ঠিক ভুলের বিষয়টাকে যখন আমরা নিজের নিজস্বতা থেকে বাদ দিই, তখন সেটা হয় ব্যক্তিত্ব। আর যখন ব্যক্তিত্বের বা ব্যক্তির নিজস্ব কোনো বৈশিষ্ট্যে নৈতিক মূল্য আরোপ করা হয় বা নৈতিকতা সেখানে যুক্ত হয়, তখন সেটা হয়ে যায় ব্যক্তিত্ব। এই কারণে মনোবিদ আলপোর্ট বলেছেন, ক্যারেক্টার ইজ পার্সোনালিটি ইভ্যালুয়েটেড অ্যান্ড পার্সোনালিটি ক্যারেক্টার। ঠিক আছে? এখানে মনে রাখতে হবে আমাদের যে ব্যক্তিত্বের প্রকাশ সেটা কিন্তু অবশ্যই চরিত্রের মাধ্যমে ঘটতেই পারে, এই কথাটা মনে রাখবো। আমাদের চরিত্র দেখে তুমি নৈতিক পথে হাঁটো না অনৈতিক পথে হাঁটো, তোমার এই চরিত্রের ধরন দেখে অবশ্যই তোমার ব্যক্তিত্বকে বিচার করা যেতেই পারে যে তুমি ভালো ব্যক্তি নাকি ভালো ব্যক্তি নও। তবে তোমার চরিত্রই কিন্তু ব্যক্তিত্বের পরিচায়ক একমাত্র নয়, চরিত্রকে বাদ দিয়েও কিন্তু একজন ব্যক্তির ব্যক্তিত্বকে নির্ধারণ করা যায় বা বোঝা যায়। তাহলে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে চরিত্র আসলে ব্যক্তিত্বের একটা নির্দিষ্ট ক্ষেত্র, যেখানে আমরা নৈতিকতার কথা বলি, ঠিক ভুলের কথা বলি, উচিত অনুচিতের কথা বলি। তো এই উচিত অনুচিত ঠিক ভুল বিষয়টা যখন ব্যক্তির নিজস্বতা থেকে আমরা বাদ দিই, বাকি যেটুকু পড়ে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিত্ব। কিন্তু যখনই ব্যক্তির ব্যক্তিত্বের প্রলক্ষণের মধ্যে নৈতিকতা চলে আসবে, যখনই ব্যক্তিকে নৈতিকতার দিক থেকে বিচার করব, তখন সেটাকে আমরা অবশ্যই বলবো তার চারিত্রিক ক্ষেত্র। আশা করি বোঝাতে পারলাম। এটুকু কি বোঝাতে পারলাম একটু বলো তো? যদি কারো মনে হয় বুঝতে পারোনি,
অবশ্যই বলবে। যদি কারো মনে হয় বুঝতে পারোনি, অবশ্যই বলবে। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমাদের ব্যক্তিত্ব এবং চরিত্র দুটো কিন্তু সমার্থক নয়, দুটো কিন্তু আলাদা। চরিত্রের বিশেষত্ব হচ্ছে নৈতিকতা, আর ব্যক্তিত্ব হচ্ছে একটা ব্যক্তির সমগ্র প্রলক্ষণ। যাবতীয় যা বৈশিষ্ট্য ব্যক্তির আছে সবটা চরিত্র, সবটা হচ্ছে তার ব্যক্তিত্ব। যখনই সেই সবটার মধ্যে কোনো একটা ক্ষেত্রে নৈতিকতার উদ্ভব হয়, নৈতিক মূল্য নির্ধারণ করার চেষ্টা করা হয়, সেটা কিন্তু ব্যক্তির চরিত্রের মধ্যে চলে আসে। তাহলে চরিত্র এবং ব্যক্তিত্ব দুটো কিন্তু এক বিষয় নয়। এবার আসি আরো একটা ক্ষেত্র, সেটা হচ্ছে ব্যক্তিত্ব আর বুদ্ধি কি, মানে একই কি বিষয়। আমরা অনেক সময় বলি, দেখবে ব্যক্তির মধ্যে তো বুদ্ধির হেরফের হয়। কিছু মানুষ আছে ভীষণ বুদ্ধিমান, কিছু মানুষ আছে মাঝারি বুদ্ধি সম্পন্ন, কিছু মানুষ আছে পিছিয়ে পড়া। আচ্ছা, বুদ্ধি দেখে কি আমরা ব্যক্তিত্বকে বিচার করতে পারি? যে কোনো সুবুদ্ধি সম্পন্ন বা উচ্চ বুদ্ধি সম্পন্ন বা rather যদি আমি বলি বুদ্ধিমান মানুষকে কি আমি সুব্যক্তিত্বের অধিকারী বলতে পারবো? এইটা একটা বড় প্রশ্ন, যে কোনো মানুষ যদি সুবুদ্ধির অধিকারী হন, তিনি কি সুব্যক্তিত্বের অধিকারী হবেন? এখানে মনে রাখবে, অনেকেই আমরা ভাবি এটা, যে ব্যক্তিত্ব আর বুদ্ধি হচ্ছে অভিন্ন। মানে কোনো মানুষ যদি সুবুদ্ধির অধিকারী হয়, ধরো ভীষণ বুদ্ধিমান, তার মানেই সেই মানুষের ব্যক্তিত্ব ভালো। এটা আমরা অনেকেই মনে করি যে যার বুদ্ধি ভালো সে ভালো ব্যক্তি। তবে কিন্তু এটা মেনে নিতে হবে আমাদের, যে ব্যক্তিত্ব বুদ্ধি দ্বারা প্রভাবিত হয় এ কথা ঠিকই, তবে সব ক্ষেত্রে কিন্তু আমরা বুদ্ধি আর ব্যক্তিত্বকে এক বলতে পারি না। এটা কিন্তু যুক্তিযুক্ত হবে না। অবশ্যই আমাদের বুদ্ধির দ্বারা আমাদের ব্যক্তিত্ব প্রভাবিত হয়, সেই কারণে আমরা বলি বুদ্ধির সাথে ব্যক্তিত্বের সম্পর্ক আছে। তবে সব ক্ষেত্রে যে বুদ্ধি আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করতে পারবে তা কিন্তু নয়। তাই আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তিত্ব আর বুদ্ধি দুটো কিন্তু অভিন্ন নয়। তবে এর সাপেক্ষে কিন্তু মনোবিদরা যথাযথ যুক্তি যে দিতে পেরেছেন তাও নয়। এটা নিয়ে অনেক ধোঁয়াশা আছে। ধোঁয়াশা বলতে কি, অ্যাকচুয়ালি মনোবিদরা বলছেন যে ব্যক্তিত্ব আর বুদ্ধি দুটো আলাদা বিষয়। সবসময় যে বুদ্ধি ব্যক্তিত্বকে নির্ধারণ করবে তা নয়, তবে বুদ্ধি কিন্তু ব্যক্তিত্বের উপর একেবারে প্রভাব ফেলে না সেটা নয়, বুদ্ধির দ্বারা কিন্তু ব্যক্তিত্ব প্রভাবিত হয়। এখানে একটা দ্বিচারিতা আমরা দেখতে পাই। তো অবশ্যই এখানে মনে রাখতে হবে, অবশ্যই বুদ্ধি ব্যক্তিত্বকে প্রভাবিত করে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু ব্যক্তিত্ব আর বুদ্ধি দুটোকে অভিন্ন বলে মনে করতে পারবো না। দুটো কিন্তু ভিন্ন, দুটো আলাদা বিষয়। ঠিক আছে? তো আমাদের চরিত্র আর ব্যক্তিত্ব কি সমার্থক, আর ব্যক্তিত্ব আর বুদ্ধির মধ্যে কি সম্পর্ক, এই দুটো একটু মনে রাখতে হবে। এবার আসবো আমরা ব্যক্তিত্বের সংজ্ঞা। দেখো, আমরা জানি যে এতক্ষণ আমরা বহু সংজ্ঞাকে বিশ্লেষণ করলাম, যেমন লৌকিক অর্থে আমরা দেখলাম, দার্শনিকগণ কি বলছেন দেখলাম, মনোবিদগণ কি বলছেন দেখলাম। তবে ব্যক্তিত্বের যথাযথ সংজ্ঞা কিন্তু আমরা কোথাওই পাইনি, তাই না? লৌকিক অর্থে প্রতিক্রিয়া দানকে ব্যক্তিত্ব বলা হয়েছে, সেখানে দার্শনিকগণ বলেছে যে ব্যক্তিত্ব ভাবে বলা সম্ভব নয়, কারণ ব্যক্তি কখনোই নিজের সম্পূর্ণতাকে সবার সামনে নিয়ে আসে না। মনোবিদগণ আবার যে কোনো পরিবেশে তোমার যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, বা তার জন্য পরিবেশের প্রভাবে তোমার যে সংগঠন তৈরি হয় নিজস্ব, সেটাকে ব্যক্তিত্ব বলেছে। তো এত কিছু বিচার করার পর আমরা কিন্তু মনোবিদ আলপোর্ট প্রচলিত একটা সংজ্ঞাকে এখানে গ্রহণযোগ্য বলে মনে করছি, যেটাকে আমরা কার্যকরী সংজ্ঞা হিসেবে বিবেচনা করি। ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা হিসেবে যেটাকে বিবেচনা করা হয়। আচ্ছা, মনোবিদ আলপোর্ট কি করলেন, তার একটা বিখ্যাত বই পার্সোনালিটি সাইকোলজিক্যাল ইন্টারপ্রিটেশন এই নামক একটা বইতে তিনি বলছেন যে পার্সোনালিটি ইজ দ্য ডাইনামিক অর্গানাইজেশন উইদিন দ্য ইন্ডিভিজুয়াল অফ দোজ psychological systems that determine his unique adjustment to his environment। মানে কি, ব্যক্তিত্ব বলতে আলপোর্ট বলছেন যে ব্যক্তিত্ব হচ্ছে আমাদের পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয়, যা অভিযোজনমূলক আচরণে তার নিজস্বতা প্রকাশে সহায়তা করে। এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এখান থেকে আমার উল্লেখ করতে হবে, জৈব মানসিক সত্তা বলতে আমরা কি বুঝি? জৈব মানসিক সত্তা বলতে আমরা কি বুঝি? কে বলবে আমাকে? ম্যাম ওটা তো উপযোজন না? আমি এখানে সত্তার কথা বলেছি অমৃতা, সত্তা, জৈব মানসিক সত্তা।
আচ্ছা, এই যে প্রথম দিনই আমি বলে দিই, যারা ক্লাসে আছো, সিডিপির যে কোনো টার্ম নিয়ে কিন্তু এই যে পরীক্ষার সময়ও কিন্তু এরকম অনেক টার্ম আমরা উল্লেখ পাই। সিডিপির যে কোনো টার্ম নিয়ে কিন্তু একটু মাথা খাটাতে হয়, ভাবতে হয়, ভাবলেই আনসার পাওয়া যায়। জেনারেলি দেখো, ঠিক পরীক্ষার প্রশ্নেও কিন্তু এই ধরনের অনেক টার্ম উল্লেখ থাকে যেগুলো আমরা বুঝতে না পেরেই আনসার ভুল করে আসি। তো সিডিপি যখনই পড়বে কিছু ক্ষেত্রতে নিজের মাথাটাকে কাজে লাগাতে হবে, অন্ধের মতো পড়ে গেলে কিন্তু হবে না। যেমন অমৃতা বলেছিল, ম্যাম এটা তো উপযোজন কি করে হয়, আমি এখানে সত্তার কথা বলেছি। সত্তা মানে তোমার যে নিজস্বতা, নিজস্ব যে সত্তা, আমার যে গঠন, আমার যে সত্তা, আমার নিজস্বতা। সেখানে জৈব মানসিক বলতে আমরা কি বোঝাই, ভীষণ ইজি একটা বিষয়। একটা মানুষ বা একটা মানব দেহ যখন গঠিত হয়, সেখানে কি কি থাকে বলতো? একটা থাকে জৈবিক দিক, মানে তুমি তোমার জিনগত সূত্রে যে সকল বৈশিষ্ট্য নিয়ে জন্মাচ্ছ, তোমার মা বাবা বা তোমার পূর্বপুরুষদের কাছ থেকে যা সকল বৈশিষ্ট্য নিয়ে জন্মাচ্ছ, তোমার শারীরবৃত্তীয় ক্ষেত্র, তোমার দৈহিক ক্ষেত্রে তুমি যা যা বৈশিষ্ট্য নিয়ে জন্মালে, সেটা হচ্ছে তোমার জৈবিক ক্ষেত্র। জৈবিক ক্ষেত্র ছাড়াও তুমি যে পরিবেশে বড় হচ্ছ, বেড়ে উঠছো, তোমার পরিবার, তোমার পারিপার্শ্বিক পরিবেশ যা তোমার মানসিক ক্ষেত্রকে প্রভাবিত করছে, তোমার মানসিকতা গড়ে উঠছে যে পরিবেশকে কেন্দ্র করে, এই দুটো মিলে কিন্তু একটা মানুষ তৈরি হয়, জানো তো। আমাদের দেহে যে জৈবিক ক্ষেত্র, অর্থাৎ আমরা জিনগত সূত্রে যা বৈশিষ্ট্য পাচ্ছি তো পাচ্ছি, তার সাথে আমি যে পরিবেশে বেড়ে উঠছি, মানুষ হচ্ছি, সেই পরিবেশ আমার মানসিক ক্ষেত্রকে গঠন করছে। আমার পরিবার, আমার পারিপার্শ্বিক সমাজ আমার মানসিকতা তৈরি করে দেয়। এই দুটোর সমন্বয়ে কিন্তু একটা মানুষ গঠিত হয়। যে কারণে আমরা সবসময় উল্লেখ করি যে একটা মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু 50% তার জৈবিক দিক, 50% পরিবেশের অবদান থাকে, তাই না? তাহলে জৈব মানসিক সত্তা, তোমার যে জৈবিক দিক এবং তোমার যে মানসিক দিক, এই দুটো মিলে তোমার যে সত্তা গঠিত হচ্ছে, এটা কিন্তু তোমার অভিযোজনমূলক আচরণে নিজস্বতা প্রকাশে সহায়তা করছে। অভিযোজন আমরা প্রত্যেকেই করি, তবে অভিযোজন করার কৌশলে অনেক পার্থক্য আছে। প্রত্যেক মানুষ সমানভাবে অভিযোজন করে না। কেউ একদম, কেউ দেখবে মানিয়ে নেয় একদম চুপচাপ, কেউ চুপচাপ মেনে নেয়, যে কোনো পরিস্থিতির সাথে চুপচাপ মানিয়ে নেয়। একদম বাস্তবিক ক্ষেত্র দিয়ে বলছি, এটা সবার সাথে হয়। কিছু মানুষ আছে যারা চুপচাপ যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেয়, কিছু মানুষ আছে মানিয়ে তো নেয় কিন্তু তার বদলে দুটো কথা শোনাতে ছাড়ে না, তাই না? অ্যাডজাস্ট আমরা সবাই করি, কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। বিভিন্ন মানুষের অ্যাডজাস্ট করার ক্ষমতা ভিন্ন ধরনের। কেউ খুব সহজে মানিয়ে নেয়, কেউ অনেক প্রতিকূলতার সাথে লড়াই করে তারপর মানিয়ে নেয়, অর্থাৎ কেউ মুখ বুজে মানিয়ে নিচ্ছে, কেউ প্রতিবাদ করে তারপরে মানাচ্ছে, মানাতে হচ্ছেই অ্যাটলিস্ট। তো এই যে অভিযোজনমূলক আচরণে তোমার যে নিজস্বতা প্রকাশে, সেটাতে সহায়তা করে কে? আমাদের ব্যক্তিত্ব। ঠিক আছে, আমাদের ব্যক্তিত্ব কিন্তু আমাদের নিজস্বতা প্রকাশে সহায়তা করছে। এইবার দেখো, মনোবিদ অল্পোর্ট এটাকেই ব্যক্তিত্বের সব থেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞা হিসেবে ব্যক্ত করেছে। অর্থাৎ আমরা পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয়ে যে অভিযোজন করি, পরিবর্তনশীল পরিবেশে জৈব মানসিক সত্তা আমাদের যে আছে, তার দ্বারা যেভাবে অভিযোজন করি, সেই অভিযোজন করার ক্ষেত্রে আমার যে নিজস্বতা আমি প্রকাশ করতে পারছি, সেটাই কিন্তু আমার ব্যক্তিত্ব। ঠিক আছে, অন্য কারণ নয়, সেটা হচ্ছে আমার ব্যক্তিত্ব। এবার আসি ব্যক্তিত্বের প্রকৃতি কিরকম, কি ধরনের হয় ব্যক্তিত্ব, ব্যক্তিত্বকে বিচার করলে আমরা প্রকৃতিকে কিভাবে ব্যক্ত করতে পারি। অ্যাকচুয়ালি আমরা ব্যক্তিত্বকে চিরগতিশীল বলি। চিরগতিশীল কেন বলতো? কোনো মানুষের ব্যক্তিত্ব যে সারা জীবন একই থাকবে এমনটা নয়। ব্যক্তিত্ব কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমার মধ্যে যত ম্যাচিউরিটি আসবে, তুমি যত অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে বয়স বাড়ার সাথে সাথে, তার দরুন কিন্তু তোমার ব্যক্তিত্বে কিন্তু পরিবর্তন আসতেই থাকবে। তো আমাদের অবশ্যই বিভিন্ন কর্মের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায়, এবং এই ক্রিয়ায় যে ব্যক্তিত্ব প্রকাশ পায় সেটা কিন্তু বাহ্যিক পরিবেশের সঙ্গে ব্যক্তির অভিযোজনের জন্য প্রকাশ পায়। আমরা অভিযোজন করতে পারি বলেই কিন্তু আমার মধ্যেকার নিজস্বতাটা বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে ব্যক্তিত্ব কিন্তু কখনো একরকম থেকে যায় না, ব্যক্তিত্ব কিন্তু চিরগতিশীল। তোমার যত বয়স বাড়বে, তুমি যত অভিজ্ঞতাকে সমৃদ্ধ হবে, ধীরে ধীরে কিন্তু তোমার ব্যক্তিত্ব পরিবর্তিত হতে থাকবে। ব্যক্তির সঙ্গে পরিবেশের অভিযোজন ঘটে এবং ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছা, ভাবধারা, কামনা, বাসনা
ব্যক্তির যে সহজাত প্রবণতা, এগুলোর দ্বারাই কিন্তু অভিযোজন আমরা করতে পারি। দেখো, ব্যক্তিত্বের ক্ষেত্রে অভিযোজনের কথা আমরা বারবার উল্লেখ করি এই কারণে, তুমি যখন অভিযোজিত হও বা তুমি যখন যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নাও, তখন কিন্তু তুমি তোমার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাও। তুমি যখন কোনো পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নিচ্ছ, সেই মানিয়ে নেওয়ার পেছনে কিন্তু তোমার চিন্তা, তোমার অনুভূতি, তোমার ইচ্ছা, ভাবধারা, কামনা, বাসনা, জীবনাদর্শ, এই সবকিছুই কাজ করে। সবকিছু ভেবে চিন্তে কিন্তু আমরা ডিসাইড করি যে না, আমি এই পরিবেশে মানিয়ে নেবো, অর্থাৎ তুমি কিন্তু সেখানে তোমার ব্যক্তিত্বকে প্রকাশ করছো। তৃতীয় দিক থেকে বলতে পারি যে ব্যক্তিত্ব কিন্তু কতগুলো উপাদানের সমন্বয় নয়। ব্যক্তিত্ব যে কতগুলো উপাদানের সমন্বয়, এখানে উপাদান বলতে আমরা যেটা বলতে চাইছি, যে আমরা যে বলছি না, একটা ব্যক্তির যখন অভিযোজন হয় তখন তার মধ্যে চিন্তা, অনুভূতি, ইচ্ছা, তার ভাবধারা, কামনা, বাসনা, এগুলো সব কাজ করে, কিন্তু এই উপাদানগুলোর সমন্বয় যে ব্যক্তিত্ব তা কিন্তু নয়। আমরা কিন্তু ব্যক্তিত্বকে, এটা একটা প্রশ্ন মনে রাখতে হবে, ব্যক্তিত্ব কিন্তু ব্যক্তির মধ্যেকার উপাদানের সমন্বয় নয়। তাহলে ব্যক্তিত্ব আসলে কি? এখান থেকে প্রশ্ন দিতেই পারে, ব্যক্তিত্ব আসলে, সঠিক উত্তর যেটা চুজ করতে হবে, বিভিন্ন উপাদানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। সমন্বয় বলবো না, ক্রিয়া প্রতিক্রিয়া, ঠিক আছে? সমন্বয় কিন্তু নয়, ক্রিয়া প্রতিক্রিয়া, মনে রাখতে হবে। এই ছোট ছোট জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিতেই পারে। ব্যক্তিত্ব আসলে আমাদের মধ্যেকার যে উপাদান, সেগুলোর সমন্বয় নয়, ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া মানে মনে রাখতে হবে গুণফল, গুণফল, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া মানে হচ্ছে মিথস্ক্রিয়া, যেটাকে আমরা বলি গুণফল। ব্যক্তিত্ব কিন্তু চিরস্থায়ী নয়, আমরা শুরুতেই বললাম এটা চিরগতিশীল, এটা সদা পরিবর্তনশীল, বিকাশমান, বর্ধনধর্মী। আচ্ছা, মনে রাখতে হবে এটাকে বিকাশমান এবং বর্ধনধর্মী আমরা কেন বলছি। তোমার বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতায় তুমি সমৃদ্ধ হও, তোমার ব্যক্তিত্ব উন্নত মানের হয়, নাকি তোমার আগে উন্নত মানের ব্যক্তিত্ব ছিল, এখন তুমি একেবারে ডিক্রিজ হয়ে গেলে, তোমার ব্যক্তিত্ব নিম্নমানের হয়ে গেল, তা কিন্তু হবে না। তোমার যত বয়স বাড়বে, তুমি যত ম্যাচিওর হবে, তোমার যত তোমার মধ্যে অভিজ্ঞতা আসবে, তোমার ব্যক্তিত্ব কিন্তু আরো উন্নত মানের হবে, নাকি তুমি আরো নিচের দিকে নামবে, তা কিন্তু না। দৈহিক মানসিক উভয় প্রক্রিয়া থেকেই কিন্তু ব্যক্তিত্বের জন্ম নেয়। তোমার দৈহিক মানসিক উভয় প্রক্রিয়া থেকে ব্যক্তিত্বের উপাদানগুলো জন্ম নিচ্ছে। সুতরাং ব্যক্তিত্ব কিন্তু দেহ মন বিশিষ্ট একক। কেন বলছি? দেখো, এখানে আমার অনেকে প্রশ্ন করতেই পারো যে ম্যাম, মানসিক প্রক্রিয়া থেকে ব্যক্তিত্বের জন্ম হতেই পারে। আমাদের যে মানসিকতা, চিন্তা, চেতনা, বুদ্ধি প্রয়োগ, অনুভূতি, ভাবধারা, যা যা মানসিকতা আছে, সেখান থেকে আমার ব্যক্তিত্বের উপাদানের জন্ম হয় বা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ হয়। ঠিকই, দৈহিক দিক থেকে কি করে ব্যক্তিত্ব তৈরি হয়? আচ্ছা, আমার মধ্যে যদি এখন দৈহিক কোনো ডিসেবিলিটি থাকে, ধরো আমার দৈহিক দিক থেকে আমি আর পাঁচজন সাধারণ মানুষের মতো নই, আমি পিছিয়ে পড়া, আমার দৈহিক দিক থেকে ডিসেবিলিটি আছে, সেটা কিন্তু আমার ব্যক্তিত্বে প্রভাব ফেলবে। কিরকম প্রভাব ফেলবে? আমি কিন্তু নিজেকে গুটিয়ে রাখতে চাইবো, আমি কিন্তু সবার সাথে খোলামেলা ভাবে মেলামেশা করতে চাইবো না, আমি মনে করবো আমি সবার থেকে আলাদা, তাই আমি নিজেকে গুটিয়ে গুটিয়ে রাখতে চেষ্টা করব। সেই কারণে আমাদের দৈহিক ক্ষেত্রেও কিন্তু আমাদের ব্যক্তিত্বের মধ্যে প্রভাব ফেলে। ডিসেবিলিটি বাদ দাও, একজন মানুষ যদি অতিরিক্ত মোটা হয়ে যায়, তার মধ্যে হীনমন্যতা বোধ চলে আসে, যে আমার কি বিচ্ছিরি, আমার চেহারাটা হয়ে গেছে, কি করে লোক সমাজে যাবো। একটা মানুষ যদি ভীষণ রোগা হয়ে যায়, তার মধ্যেও হীনমন্যতা বোধ আছে, যে আমি যদি একটু মোটা হতাম ভালো হতো, কি বিচ্ছিরি চেহারা আমার, আমি এত কালো, আমি রাস্তাঘাটে কি করে চলবো, লোকে আমার নিয়ে হাসাহাসি করে। এই যে দৈহিক ক্ষেত্র, এটাও কিন্তু আমাদের ব্যক্তিত্বের প্রভাব বিস্তার করে, ঠিক আছে? শুধু মানসিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তাই না, তোমার দেহগত দিকটাও কিন্তু তোমার ব্যক্তিত্বের মধ্যে প্রভাব বিস্তার করে। ব্যক্তিদের মধ্যে যে সমস্ত, যে সমগ্রত্ব, ঐক্য, সামঞ্জস্যতা আছে, সেটা কিন্তু নষ্ট হলে ব্যক্তিত্বের স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। দেখো, এখানে যেটা বলার সেটা হচ্ছে, মানুষ হচ্ছে সামাজিক জীব, তাই না? আমরা এটা জানি, আমরা সমাজবদ্ধ জীব, এবং আমরা ছোট থেকেই এই বেসিক জ্ঞানটা নিয়ে বড় হই যে আমাকে সমাজে বাস করতে হবে। এবং দেখবে আমাদের প্রত্যেকের লাইফে সমাজ একটা ভীষণভাবে ম্যাটার করে। সমাজের লোক কি বলবে, আমি এই কাজটা করলাম, আমার পাড়ার লোক কি চোখে দেখবে, আমার সমাজ কি চোখে দেখবে, এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের বাবা মায়ের যে পারিবারিক শিক্ষা, সেখানেও আমরা পাই, এবং আমরা কোনোভাবে এটাকে
আচ্ছা, আমার কথাটা কি কেটে গেল মাঝখান থেকে? হঠাৎ করে কি হলো বুঝতে পারলাম না। যাই হোক, তো সামাজিক ক্ষেত্রটা কিন্তু ভীষণ ভাবে আমাদের লাইফে ম্যাটার করে, এবং আমরা যেহেতু সামাজিক জীব, আমরা চাই সমগ্রভাবে একসাথে ঐক্য বজায় রেখে সামঞ্জস্যতা রেখে কিন্তু বেঁচে থাকতে। তবে কোনো কারণে যদি ধরো আমাদের এই ঐক্য সামঞ্জস্যতা বা সমগ্রত্ব ক্ষেত্রটা নষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের যে ব্যক্তিত্বের স্বাভাবিকতা, মানে আমরা একটু অন্যরকম আচরণ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু একা একা বাঁচতে পারি না। আমাদের সমাজকে প্রয়োজন একত্রিত ভাবে আমরা বাঁচতে পছন্দ করি বা প্রেফার করি। তো সেক্ষেত্রে যদি এগুলো নষ্ট হয়, তাহলে কিন্তু আমাদের ব্যক্তিত্বের সামগ্রিক স্বাভাবিকতাও নষ্ট হয়। এবার দেখো, আরো একটা বিষয় বলা হচ্ছে, আমাদের যে ব্যক্তিত্বের মূল ভিত্তি সেটা হচ্ছে আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। ব্যক্তিত্বের মূল বিষয় হচ্ছে আমরা যে কোনো বিষয় সম্পর্কে ভীষণ সচেতন থাকি, ব্যক্তিত্বের বিশেষত্ব এটা, এবং নিজেকে নিয়ন্ত্রণ করি। যে ব্যক্তি যত বেশি সচেতন, যে ব্যক্তি যত বেশি আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা রাখে, তাকে কিন্তু আমরা তত সুব্যক্তির অধিকারী, ব্যক্তিত্বের অধিকারী বলে বিবেচনা করে থাকি। ঠিক আছে? যে ব্যক্তি যত আত্মসচেতন, নিজেকে নিয়ে তুমি যত বেশি সচেতন, তুমি নিজেকে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবে, যে কোনো পরিবর্তনশীল পরিবেশে তুমি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারছো, এটা কিন্তু তোমার ব্যক্তিত্বের মূল ভিত্তি। ব্যক্তিত্বের জন্যই প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা বিশেষত্ব রাখে, নিজের অন্যের থেকে আলাদা, এবং এক্ষেত্রে আমরা বলতে পারি কারোর সাথে কিন্তু কারোর তুলনা করা চলে না। আর এই যে আমরা বলছিলাম না, বাইরে থেকে আমরা যেগুলো দেখে ব্যক্তিকে বিচার করি, সেটা হচ্ছে ব্যক্তির আচার ব্যবহার, রীতিনীতি, কৃষ্টি, ভাবধারা, এগুলো আসলে মনে রাখবে ব্যক্তিত্বের সামাজিক উপাদান। ব্যক্তিত্ব তো একাধিক উপাদানের সমন্বয় আমরা বলছিলাম। তো আমরা যে শুরুতেই বললাম, কোন ব্যক্তির আচার ব্যবহার, রীতিনীতি, কৃষ্টি, ভাবধারা, বা তার কথা বলার ধরন, জামা কাপড় পরার ধরন, এগুলো দেখে আমরা সম্পূর্ণ ব্যক্তিত্ব বিচার করতে পারি না। তবে এগুলো ব্যক্তির নির্দিষ্ট একটা দিককে বিচারকরণে সহায়তা করে। সেটা কি? সেটা হচ্ছে ব্যক্তির সামাজিক দিক। তুমি কোন সমাজ থেকে বিলং করছো, তুমি কোন সমাজের অংশ, তা কিন্তু তোমার আচার ব্যবহার, রীতিনীতি, তোমার কৃষ্টি মানে সংস্কৃতি, তোমার ভাবধারা, এগুলো বুঝিয়ে দেয়। তাহলে ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু সমাজের উপর নির্ভরশীল, বা এটা মনে রাখবে, সমাজ দ্বারা পরিচালিত হয়। তাই সেই কারণে আমরা কিন্তু ব্যক্তিকে মানব সামাজিক একক বলে থাকি। কারণ ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু সমাজের দ্বারাও পরিচালিত হয়। সামাজিক উপাদানগুলো কিন্তু ব্যক্তির ব্যক্তিত্বের একাধিক উপাদানের মধ্যে একটা উপাদান। আমরা জেনারেলি ব্যক্তিত্ব বলতে একাধিক উপাদানের সমন্বয়কে বলছি, যেখানে সমাজ একটা উপাদান রূপে কাজ করে, এবং সেই সমাজের দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু ব্যক্তি তার আচার আচরণ, রীতিনীতি, কৃষ্টি, মানসিকতা, ভাবধারা, এগুলো কিন্তু এগুলোর পরিচয় দেয়। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যক্তিত্ব সংক্রান্ত ধারণা দিলাম, এবং ব্যক্তিত্বের যে নীতি বা ব্যক্তিত্ব বিষয়টা কোন 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 ক্ষেত্রের দ্বারা প্রভাবিত বা কিসের দ্বারা পরিচালিত হয়, সেটা আমি আলোচনা করলাম। ব্যক্তিত্ব থেকে আমাদের বেশ কিছু থিওরিজ আছে, আমি আজকে থিওরিজ যাব না থিওরিজে, কারণ জানো প্রত্যেকে যে এটা আমাদের একটা ডেমো ক্লাস, 1 ঘন্টার মাত্র একটা ক্লাস, এখানে এতটা বলা সম্ভব নয়। তবে যতটুকু পড়ালাম চেষ্টা করলাম তোমাদেরকে ধারণাটা দিতে। জৈব মানসিকটা একবার বলবো। আচ্ছা, জৈব মানসিক হচ্ছে, বলে দিচ্ছি অমৃতা, জৈব মানে হচ্ছে আমরা জৈবিক ভাবে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মাই, মানে তুমি তোমার পূর্বপুরুষ, তোমার মা বাবা, জিনগত ভাবে তুমি যে বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে নিয়ে জন্মেছো, সেটা হচ্ছে তোমার জৈবিক ক্ষেত্র। ঠিক আছে? মানসিক ক্ষেত্র কোনটা? তুমি একটা নির্দিষ্ট পরিবেশে তো বেড়ে উঠছো, তুমি ছোট থেকে একটা নির্দিষ্ট পরিবেশে মানুষ হয়েছো, সেটা তোমার পরিবারের পরিবেশ হোক বা তোমার সমাজ হোক, তুমি একটা নির্দিষ্ট জায়গায় মানুষ হয়েছে, নির্দিষ্ট পরিবেশে, সেই পরিবেশ কিন্তু তোমার মানসিকতাকে তৈরি করেছে, এবং এই দুটোর দ্বারাই কিন্তু প্রভাবিত হয়ে তোমার ব্যক্তিত্ব গঠিত হয়েছে। অর্থাৎ তোমার মধ্যে তোমার ব্যক্তিত্ব গঠনে তোমার জিনগত প্রভাব কিছুটা হলেও আছে, তোমার মা বাবা বা পূর্বপুরুষদের বৈশিষ্ট্যগত ক্ষেত্র কিছুটা আছে, তার সাথে তুমি যে পরিবেশে বেড়ে উঠেছো ছোট থেকে, তোমার পরিবার, তোমার সমাজ, সেখানে যা যা রীতিনীতি, যা যা বিশেষ দিকগুলো আছে, বা সেই সমাজ যেভাবে পরিচালিত হয়, সেই অনুযায়ী তোমার মানসিকতা তৈরি হয়েছে। এটাই হচ্ছে আমাদের জৈব মানসিক ক্ষেত্র, যেখানে আমাদের জিনগত কিছু প্রভাব থাকে, তার সাথে থাকে সামাজিক বা পরিবেশগত কিছু প্রভাব, এবং এর দ্বারা আমাদের মানসিকতা তৈরি হয়। এটাকেই বলা হচ্ছে জৈব মানসিক ক্ষেত্র। বোঝা গেছে অমৃতা? আচ্ছা, অমৃতা বুঝতে পেরেছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলছিলাম,
যে আজকে আর কিছু বলবো না, বিকাশের তত্ত্ব মানে লিবিডো বিকাশের তত্ত্বটা তোমরা একটা দেখতে পাচ্ছ, ব্যক্তিত্বের যে থিওরিতে যাবো না, আমি জাস্ট আজকে ব্যক্তিত্বের ধারণাটা দিলাম অ্যাজ এটা একটা ডেমো ক্লাস। যদি নেক্সট ক্লাস থেকে আমরা আবার একসাথে হই, নেক্সট ক্লাস যদি পাই তোমাদের সাথে অবশ্যই যেটা আমি শুরুতে তোমাদের বলছিলাম যে সিলেবাসের একটা ধারণা তো তোমাদের দেওয়াই হবে, অনেকেই আছে সিলেবাস সংক্রান্ত ধারণা থাকে না, সিলেবাসের একদম বাংলা ভার্সন দিয়ে দেওয়া হবে, ইংলিশ টার্ম যাদের বুঝতে অসুবিধা হয় সেটা দিয়ে দেওয়া হবে, তার সাথে টপিক ওয়াইজ আমরা একটা ভাগ করে নিয়েছি, ঠিক আছে, যে কোন ক্লাসে কোন টপিকটা পড়ানো হবে, কতগুলো ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে, তার একটা টপিক ওয়াইজ শিডিউল তোমরা পাবে, যে শিডিউলের অনুযায়ী কিন্তু আমরা ক্লাসটাকে কন্টিনিউ করব। এবং তার সাথে অবশ্যই আমি প্রত্যেককে বলবো, ভেতর একটা যে কোনো বিষয়কে তুমি যখন রপ্ত করছো, 6 মাসে করছো একটা বিষয়কে রপ্ত, যেটা আমি একদম প্রত্যেককে বলি, দেখো 6 মাসে একটা বিষয়কে রপ্ত করা এত ইজি নয়, যারা আগে পড়ে এসছো কোনো ব্যাপার না, অনেকে থাকে একদম নতুন, 6 মাসে যারা চেষ্টা করছো রপ্ত করা তাদের কিন্তু প্রচুর খাটতে হবে, সেই মানসিকতা রাখতে হবে, এবং বোরিং লাগছে আমি ডিটেলস পড়বো না শুধু কোশ্চেন প্র্যাকটিস করব, এরকম মানসিকতা যাদের আছে তাদের আমি শুরুর দিন থেকে বলে দিই একদম ক্লাসে যে তার পক্ষে স্কোর করা সম্ভব নয়। যারা ক্লাসে এরকম মানসিক সিডিপির ক্ষেত্রে বলছি, যারা সিডিপির ক্ষেত্রে এরকম মানসিকতা রাখবে যে আমি টপিক পড়বো না ডিটেলসে, বাট আমি শুধু কোশ্চেন প্র্যাকটিস করবো, যদি এরকম ধারণা থাকে কোশ্চেন প্র্যাকটিস করে স্কোর করবে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তুমি স্কোর করতে পারবে না। তো শুরু থেকে এই মানসিকতা রাখবে যে আমাকে টপিকও পড়তে হবে তার সাথে প্র্যাকটিস করতে হবে, দুটো ইকুয়ালি করতে হয়। কোনো একটাতে যেমন শুধু টপিক পড়লে আমরা কোশ্চেন আলোচনা বা কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে অসুবিধা ফেস করি, একই সাথে শুধু কোশ্চেন প্র্যাকটিস করে আমি স্কোর করবো ভাবলে সেটা কিন্তু ভুল ধারণা, তোমাকে ইকুয়ালি দুটোকে কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রে তোমার টপিক ভীষণ ভালো করে পড়তে হবে, এবং যখন তুমি ভালো করে টপিক পড়বে তুমি অটোমেটিক কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে। আরেকটা বিষয় আমি শুরুর দিনকে সবাইকে বলে দিই, সেটা হচ্ছে সিডিবি পড়তে গেলে কিন্তু ওই মুখস্থ করে নিলাম বই পড়ে, বই কিছু ডেটা কালেক্ট করে নিলাম মুখস্থ করে নিলাম, ওভাবে কিন্তু সিডিপি তে স্কোর করা যায় না। সিডিপি তে স্কোর করার বেশ কিছু ট্যাকটিক্স আছে, যেগুলো হচ্ছে আমি প্রথমেই বলি, যে কোনো ক্ষেত্র সিডিপি যখন পড়বে যে টপিকই পড়ো না কেন সেটাকে তোমাকে বুঝতে হবে, নিজের সাথে রিলেট করতে হবে, বাস্তবের সাথে রিলেট করতে হবে। যদি তুমি এভাবে পড়ো, আমি একদম আমার ক্লাস সেভাবেই করাই, আর তুমি যখন নিজে বাড়িতে পড়ছো তুমি যদি অন্ধের মতো বইটা পড়ে ভাবো আমি মুখস্থ করবো, সেটা কিন্তু হবে না। সিডিপি কিন্তু ভীষণ প্র্যাকটিক্যালি পড়তে হয়, যদি প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে পড়ো তাহলে কিন্তু তুমি সিডিপি তে ভালো স্কোর করবে এবং বুঝতেও পারবে। আর যারা ভাবো একেবারে বলতে যা লেখা আছে আমি মুখস্থ করি, আমার বোঝার দরকার নেই এত ভালো করে, তারা কিন্তু কখনো স্কোর করতে পারবে না। ভীষণ চোখ কান খোলা রেখে কিন্তু সিডিপি পড়তে হয়, যদি চোখ কান খোলা রেখে পড়তে পারো সিডিপি একদম ইজি। আর আমি সবার ক্ষেত্রে একটাই কথা বলি, প্রাইমারি সিলেবাস কিন্তু একদম ইজি, প্রাইমারির মতো ইজি সিডিপি সিলেবাস কিন্তু আর হয় না, একদম ইজি সিলেবাস, যদি একটু বুঝে পড়ো প্রত্যেকে ভালো স্কোর করবে একদম আমার গ্যারান্টি। তো সেরকম মানসিকতা নিয়েই প্রত্যেককে বলবো এগোতে। তো চলো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। আশা করছি যেটুকু আজকে তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করলাম সিডিপির ক্ষেত্র থেকে সকলে বুঝতে পেরেছো। আগামী ক্লাসে যদি দেখা হয় অবশ্যই চেষ্টা করবো আরো ভালো করে বোঝানোর। আরেকটা কথা, যেটা ক্লাসে আমি রেসপন্স ভীষণ কম পাই শুরুর ক্লাসে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, প্রথম দিন বলে দিই সকলের ইচ্ছা টিচার হব, তাই না, শিক্ষকতার পেশায় আসার জন্য কিন্তু জড়তাকে ত্যাগ করে ফেলতে হয় কথা বলার ক্ষেত্রে। এবং কেন এই কথাটা বললাম, সেটার কারণ হচ্ছে তুমি ক্লাসে রেসপন্স করতে হবে, তুমি যত রেসপন্স করবে ক্লাসটা কিন্তু তত সুষ্ঠুভাবে পরিচালিত হবে। যত রেসপন্স করবে ক্লাসে, কিন্তু আমারও অবশ্যই রেসপন্স পেলে পড়াতে ভালো লাগে, ওই জিজ্ঞেস করলেও আমি আনসার পাচ্ছি না যে বুঝতে পারলে কিনা বা কোথাও সমস্যা আছে কিনা, না থাকলে না সমস্যা নেই, বাট এটুকু রেসপন্স আমি সকলের কাছ থেকে আশা করবো যে পরের ক্লাস থেকে আমি নিশ্চয়ই পাবো। সকলে আশা করি কোঅপারেট করবে যদি দেখা হয় পরের ক্লাসে। আর জড়তা কিন্তু ত্যাগ করে দিতে হবে, যারা এরকম মানসিকতা রাখছো যে আমার টিচার হতে হবে, টিচার হতে গেলে কথা বলার জড়তা থাকলে হবে না, নির্দ্বিধায় কথা বলতে হবে, এটা প্রথম দিন থেকে মাইন্ডে সেট করে নিতে হবে। তো ক্লাসে যদি কোনো কিছু রেসপন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে যেন আমার বলতে না হয় যে কেন রেসপন্স করছো না, তোমার যদি কোনো ডাউট থাকে সেটাও যেমন তুমি একদম নির্দ্বিধায় জানাবে, তোমার যদি ডাউট না থাকে সেটাও নির্দ্বিধায় জানাবে, কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জানাবে, এইভাবেই কিন্তু আমার ক্লাসটা চলে, ঠিক আছে। তো আজকে আর কিছু বলছি না, দেখা হবে আশা করি পরের ক্লাসে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, গুড নাইট সবাইকে।